রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি জানি যে বৃহস্পতিবার রাত আমাদের সবার জন্যই অনেক বেশি স্পেশাল, আর এই স্পেশাল রাতটাকে আরও বেশি স্পেশাল করার জন্যই দারুণ কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছে আজকে। আমার মনে হয় যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলেই আছেন। 2015 সাল থেকে ভূত FM শুনি, এখন স্বাধীন অ্যাপে ভূত.com। তাই সবসময় একটা ইচ্ছা ছিল ঘটনা পাঠাবার, নানান কারণে সেই সুযোগ হয়ে ওঠেনি। আজকে অনেক কষ্ট করে লিখছি আমি নাফিস, ব্রাহ্মণবাড়িয়া থেকে। সালটা 2015। নতুন বাসায় উঠেছি। বাসাটি ছিল দোতলা, ছাদে একটি রুম। মূলত ছাদের রুমে একজন মহিলা তার 2 সন্তান নিয়ে বাস করতেন। অনেকদিন আগে তারা চলে গিয়েছেন। কেন গিয়েছেন কেউ জানে না। আমার বাসার 2য় তলায় আমরা উঠি। বাসায় উঠে আমরা আমাদের সকল আসবাবপত্র গুছিয়ে নিই। সমস্ত কিছু একদম গুছাতে এশার নামাজের আজান দিয়ে দেয়। নামাজ আদায় করে আমি এবং আমার ভাই ছাদে হালকা বাতাস খেতে গেলাম। ছাদে যাওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম, বিল্ডিংয়ের পেছন দিয়ে একটি কৃষ্ণচূড়া গাছ ছাদের ওপর দিয়ে তার ডালপালা এবং পাতা ছড়িয়ে দিয়েছে। আর চাঁদের আলোয় কি সুন্দরী না লাগছে। প্রকৃতির এই দৃশ্য দেখে আর কথা বলতে বলতে কখন যে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ভাই দুজন মিলে রাত 12টা পর্যন্ত কথা বললাম, গেম খেললাম। রাত আনুমানিক 1:30টায় আমার ঘুম ভাঙলো। খেয়াল করলাম ছাদে কেউ একজন হাঁটছে। ভাবলাম এত রাতে ছাদে কে হাঁটবে। মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই শুনতে পেলাম আমার ভাই মাকে বলছে রাতে ছাদে হাঁটতে গিয়েছিলেন কিনা তিনি। মা বললেন, না তো, হাঁটতে যাব কেন, তা আবার ছাদে কি বলিস এসব। আমি তখন গিয়ে বললাম, কি হয়েছে। আমার ভাই আমাকে যা বলল তা ছিল অনেকটা এরকম, আমি যখন ঘুমিয়েছিলাম তখন ছাদে কারো হাঁটা চলার শব্দ পেয়েছে। বেশি রাত হওয়াতে সকালে উঠে জিজ্ঞেস করবে ভেবেছিল। আমি বললাম, আমি যাইনি, আমি হাঁটার শব্দ শুনেছি, ভাবলাম আজ না হয় গিয়ে দেখব। রাত 2টা, আবার আমার ঘুম ভাঙলো হাঁটার শব্দে। ভাবলাম গিয়ে দেখে আসি কে হাঁটছে ছাদে। যেই ভাবা সেই কাজ। ফোনের লাইট নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার সাথে সাথে দেখলাম একটা কালো ছায়া নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। বুকটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। সকাল হতেই আমি বাসার সবাইকে কথাটি বলি, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। আমি আমার ভাইকে বলি, তাহলে ঠিক আছে আমাদের ছাদের রুমে রাতটা কাটাই, দেখি কিছু হয় কিনা। বাসার দারোয়ান আঙ্কেলের কাছ থেকে আমরা ছাদের রুমের চাবি নিয়ে আসি। 2 রাত সজাগ থেকে রাত 2টা বেজে যায়, অথচ আমাদের কিছুই হয় না। যেই না চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে তখনই রুমের দরজায় কে যেন টোকা দিচ্ছে অনুভব করলাম। দরজা খুললাম, কেউ নেই। আবার লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার সেই একই কাণ্ড, তবে এবার মনে হচ্ছে কেউ দরজায় ঢিল জাতীয় কিছু একটা ছুটছে। দরজা খুললাম, কেউ নেই। কিছুক্ষণ এই কাণ্ড চলল, মনে হচ্ছে দরজাটা কেউ ইচ্ছে করে এরকম করছে। পরদিন রাতে এসব হাঁটার শব্দ আর শুনতে পাইনি। মনের ভুল ভেবে অথবা বেশি রাত সজাগ থাকার কারণে সমস্ত ভুল শুনেছি মনে করে বিষয়টা ভুলে যাই। একদিন রাতে আমার পানির পিপাসা লাগে। আমি আমার রুম থেকে বের হই পানি খাওয়ার জন্য। গিয়ে দেখি আমার ভাই ডাইনিং এর পাশে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে এত রাতে এখানে কি করিস? সে কোনো জবাব দিল না। আমি যেই না তার কাছে যাব তখনই আমার ভাই পেছন থেকে আমাকে ডাক দেয়, ভাইয়া কি করছেন আপনি? আপনি হঠাৎ বিছানা থেকে উঠে পড়লেন, তাই আপনার পেছন পেছন আসলাম দেখার জন্য কি হয়েছে। আসলে আমি তো আমার ভাইয়ের সাথে একই রুমে শুয়েছিলাম, আর পানি খেতে আসার সময় সে বিছানায় শুয়েছিল। তাই আমি এখন যাকে দেখলাম সেটাকে। আমার গা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। আমার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমি তাকে সব ঘটনা খুলে বলি। সেও অনেকটা ভয় পেয়ে যায়। ভাইয়া, তাহলে কি আমাদের ছাদে সেদিন থাকাটা উচিত হয়নি? কোনো খারাপ কিছু পিছু নিয়েছে? আমি কিছুই বললাম না, বা বলার সাহস হচ্ছে না বলতে পারেন। কারণ আমি কি দেখেছি, কে ছিল সে। দুজন প্রায় না ঘুমিয়ে রাত কাটাই। পরদিন আমি এবং আমার ভাই দুজন মিলে আমার মাকে সব জানাই। মা বললেন, কি বলছিস তোরা? শুধু শুধু বাসায় এসে এসব কি শুরু করলি? কোনোভাবে যেন মা
আমাদের বুঝতে পারলেন না। তিনি আবারও বললেন, আরো রাত জাগ, কি সব উল্টাপাল্টা দেখিস। আমার মার কথা শুনে ভাবলাম হয়তো তার কথাই ঠিক। পরদিন আমার এক বন্ধুর জন্মদিন ছিল, তাই আমি সেখানে যাব বলে ঠিক করি। বেশ ভালোই লাগছিল, সব বন্ধুরা মিলে গল্প করছি। হঠাৎ রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে মার কাছ থেকে। কল ধরতেই মা অন্য পাশ থেকে ভীতু গলায় বলেন, তুই কোথায়, তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছুটা অবাক হই। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার এক বন্ধুর বাইক নিয়ে চলে আসি বাসায় এবং এসে দেখি আমার ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমার মা পাশে বসে আছে, পানি দিচ্ছে। আমি এবং আমার বন্ধু আমরা আমাদের ভাইকে নিয়ে বিছানায় চলে যাই। আমরা তাকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই সে যা বলে তা রক্ত হিম করে দেওয়ার মতো। আমি সোফায় গেম খেলছিলাম, এক পর্যায়ে ঘুমিয়ে যাই। রাত 3টার সময় আমার ঘুম ভাঙে অদ্ভুত আওয়াজে। আওয়াজ আসছিল রুম থেকে এবং আওয়াজটা ছিল গড়গড় গড়গড় গড়গড়। রুমে গিয়ে দেখি একটা অবয়ব খাটের উপরে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে, চোখ জল জল করে, আগুনের লেলিহান শিখার মতো। আমার দিকে খুব রাগ নিয়েই সে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর 1 ইঞ্চিও নড়তে পারছে না। আমি খেয়াল করলাম আমার দোয়া, আমি যেটা পড়ছি, গায়ের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়েছি। দৌড় দেব বলে ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু দৌড়াচ্ছি একই জায়গায়। অবয়বটা পেছন থেকে আমাকে টিটকারি দিচ্ছে। আজই নাকি আমার শেষ দিন। আল্লাহর রহমতে আমার মা আমাকে ডাকতে ডাকতে আমার রুমের দিকে আসছেন ওই সময়, এবং অবয়বটা কয়েকটা কণ্ঠে আমাকে হুমকি ধামকি দেয়। আমার মাকে আমার বন্ধু জাভেদ, এটা তার ছদ্মনাম, তিনি বলেন, আন্টি আপনি এত রাতে কি খুঁজছিলেন, কাকে খুঁজছিলেন, কেন খুঁজছিলেন? আমার মা বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আল্লাহ বলে একটি চিৎকার শুনতে পাই, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের রুমে এসে দেখি আমার ছোট ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সকাল হলে আমি এক হুজুরের সাথে দেখা করি। হুজুর বলেন, আমি মাগরিবের নামাজের পর তোমার বাসায় আসব। মাগরিবের নামাজের পর হুজুর আমাদের বাসায় চলে আসেন। হুজুর আমাকে এবং আমার মাকে, আমার বন্ধুকে থাকার অনুমতি দেন এবং আমার ভাইকে একটি গোল বৃত্ত এঁকে তার মাঝখানে বসান। আমার ভাই ছিল তুলারাশির। আমার ভাইকে সেখানে বসিয়ে হুজুর বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করতে থাকেন এবং পানি ছিটিয়ে দিতে থাকেন। এক পর্যায়ে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। আমার ভাই অপরিচিত এক কণ্ঠস্বরে কথা বলে ওঠে। হুজুর বলেন, কেন সে সব করছে? হুজুরের কথা শুনে সেই জিনটা বলে ওঠে, আমি বলবো না, কি করবি? হুজুর তখন একটা তাবিজ আমার ভাইয়ের গলায় দেন এবং দোয়া পড়তে শুরু করেন। একটা সময় সেই জিন বলে ওঠে, দোয়া পড়া থামা। জিন বলতে শুরু করে, আমার নাম ইসফিক, আমি অনেক বছর ধরে এখানে থাকি। বাড়ির পেছনে কৃষ্ণচূড়া গাছে আমার বসবাস। আমি যখন রাতে সেখানে বসেছিলাম তখন ওই 2 জন চিৎকার করেছিল এবং আমার সমস্যার সৃষ্টি করেছিল। আমার থাকার জায়গায় কেউ আসলে আমি তাকে ছাড়ব না, এবং সে এক পর্যায়ে বলে যে ওদেরকে ছেড়ে দে। হুজুর বলেন, তুই চলে যা এখান থেকে, আর কোনোদিন আসবি না। জিনটি কোনোভাবেই রাজি হচ্ছিল না, শুধু বলছিল, এখানে আমি অনেক বছর ধরে থাকি, আমি যাব না। হুজুর বেশ অনেকবার জোর জবরদস্তি করার পর সে চলে যেতে রাজি হয়। বর্তমানে সেই গাছটি আর নেই, গাছটি কেটে ফেলা হয়েছে এবং সেখানে বিল্ডিং করা হয়েছে। এই ছিল ঘটনা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। রাসেল ভাই, আপনাকে কতদিন ধরে শুনছি এটা সংখ্যায় না বলে এভাবে বলা যায়। আপনি আমার কৈশোর এবং যৌবনের বেড়ে ওঠার সঙ্গী ছিলেন এবং এখনো আছেন। সেই হাই স্কুলে আপনাকে শুনতে শুরু করি এবং পড়াশোনা শেষ করে চাকরিতে এসেও আপনাকে শুনছি। আমার কৈশোর
এবং যৌবনের শুক্রবারগুলোয় বিরতিহীনভাবে ভৌতিক আনন্দ দিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা জানবেন। আজ যে ঘটনাটি পাঠিয়েছি সেটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। শুরু করা যাক। বছর দশেক আগের কথা। বার্ষিক পরীক্ষা শেষ, হাতে অঢেল সময়। সারাদিন পাড়ায় পাড়ায় টোঁটো করে ঘুরে বেড়াই। বিকেলগুলোয় হয় ফুটবল নয়তো গল্পের বইয়ে ডুবে থাকি। একদিন রাতে খুব মন দিয়ে 3 গোয়েন্দা পড়ছি। রহস্যের তীব্রতায় দম বন্ধ হয়ে আসছে। এমন সময় পিসিমণির ফোন কল। ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন, পরীক্ষা তো শেষ, এবার কদিনের জন্য বেড়াতে আসছিস না কেন? তোর বাবাকে বলে দিচ্ছি দ্রুত চলে আয়। খুশিতে মনটা নেচে উঠল। একটু আগেও যেখানে 3 গোয়েন্দার সাথে রহস্য সমাধানে ব্যস্ত ছিলাম, এখন সেখানে মনই বসছে না। মনে তখন প্রথমবারের মতো একা বেড়াতে যাওয়ার উত্তেজনা। রাতে মনে হয় একচোট স্বপ্ন দেখে ফেলেছিলাম। তারপর এলো কাঙ্ক্ষিত সেই দিন। পিসির বাড়ি পৌঁছে স্নান করে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম। পিসিমণি কাছে বসে কড়া নজর রাখলেন আমার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। বিকেলে ভাই বোনদের সাথে ঘুরতে গেলাম। জানুয়ারি মাস, বেশ শীত পড়েছে। শীত শীত আবহে গ্রামীণ জনপদ, নদীর কোল ঘেঁষে বসা বাজার আর খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রাতের খাবারের পর পিসিমণি বললেন, তুই সাগরের কাছে শুবি। একা শুতে যদি ভয় লাগে, তাই ওর ঘরেই বিছানা ঠিক করে দিয়েছি। লক্ষ্মী ছেলের মতো মাথা নেড়ে সায় দিলাম। একা একা শুতে আমারও অস্বস্তি লাগতো, তার চেয়ে বরং এটাই ভালো। সাগর হচ্ছে পিসির বড় জায়ের ছেলে, আমার বছর 3 ছোট। কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করল, তারপর গভীর ঘুম। এদিকে লেপ মুড়ি দিয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে দেখি ঘুম আসছে না, অথচ সারাদিনের ক্লান্তিতে এর উল্টোটাই হওয়ার কথা। রাত বাড়ছে, টিনের চালে শিশির পড়ার টুপটুপ শব্দ শুনছি। মনে মনে 1 থেকে 100 পর্যন্ত উল্টোভাবে গুনলাম। ঘুম নেই। চোখ বন্ধ করে রইলাম, তাও ঘুম নেই। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রা মতো এসেছিল। একটা ঝুম শব্দে ঘুম ভেঙে গেল। কান পেতে শব্দটা শুনলাম আবার। ঝুম ঝুম ঝুম, নুপুরের শব্দ। একটা নির্দিষ্ট বিরতিতে নুপুর পায়ে কেউ হাঁটছে। ঝুম ঝুম ঝুম, খুব সন্তর্পণে। শব্দটা প্রথমে দূরে ছিল, সম্ভবত পাশের ঘরের শেষ মাথায়। খেয়াল করলাম ছন্দে ছন্দে পা ফেলে নুপুর পায়ের মানুষটা আমি যে ঘরে শুয়েছি সেদিকেই আসছে। কোনো তাড়া নেই, প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে ফেলছে। ঝুম ঝুম। হঠাৎ করে মনে পড়ল, এই বাড়িতে নুপুর পড়ার মতো একমাত্র মানুষ পিসিমণির ছোট মেয়ে টুম্পা, কিন্তু সে তো একটা বাচ্চা। তাছাড়া ওর পায়ে তো নুপুর দেখিনি। আর থাকলেও এই মাঝরাতে এভাবে হাঁটার কথা নয় তার। ভয়ের প্রথম অনুভূতিটা ঠিক তখনই টের পেলাম। শীতের রাতে লেপের নিচে তখন আমি ঘামছি। সাগরকে ধাক্কা দিলাম, সে তখন গভীর ঘুমে। ওদিকে শব্দটা ক্রমেই এগিয়ে আসছে। ঝুম ঝুম ঝুম। শব্দটা একসময় আমার ঘরের দরজার কাছে এলো। এক মুহূর্ত থামলো। আমি দম বন্ধ করে অপেক্ষা করলাম। এই বুঝি দরজা খুলে ঢুকবে কেউ, এই বুঝি কোনো অশরীরীর দেখা পাবো। আমাকে অবাক করে দিয়ে শব্দের মালিক বা মালকিন এবার যেন ফিরতি পথ ধরল। শব্দটা যেদিক থেকে এসেছিল একই গতিতে একই ছন্দে আবার সেই দিকে ফিরে গেল। কিছুক্ষণ পর আর কোনো শব্দ শুনলাম না। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ভয়ে তখনও ঠিক মতো চিন্তা করতে পারছি না। ভয় কিংবা ক্লান্তি বা হয়তো দুটোর সম্মিলিত শক্তিতে এক সময় ঘুম নামল চোখে। সকালে নাস্তার সময় বেশ আনমনা ছিলাম। সামনে থাকা হরেক রকমের খাবার আমাকে টানছে না। মাথায় কেবল রাতের কথা ঘুরছে। এটা কি ছিল? ভূত, অশরীরী, নাকি ভুল শুনলাম? বিজ্ঞানের ছাত্র হয়ে ভূতেই বা কি করে বিশ্বাস করি? ঠিক করলাম সাগরকে জিজ্ঞেস করব। তাকে একা পেয়ে গোটা ঘটনা খুলে বললাম। তারপর প্রশ্ন ছুড়লাম, তোরা কি ইচ্ছে করে আমাকে ভয় দেখিয়েছিস? সত্যি করে বল, এমনটা কেন হলো? ঘটনা কি? সাগর দিব্যি কেটে বলল,
এটা তারা কেউ করেনি, কেনই বা করবে? তবে তাকে ক্যাক করে ধরলাম। তবে আবার কি? আমাকে খুলে বল প্লিজ। সাগর কিন্তু এড়িয়ে গেল এবার, কিন্তু যেন বলতে চেয়েও বলল না। অনেক অনুরোধের পরেও মুখ খুলল না ছেলেটা। আমি নাছোড়বান্দা দুপুরে খাওয়ার পর পিসিমণির আদর খেতে খেতে তাকেও গোটা ঘটনাটা জানালাম। সব শুনে পিসিমণি হেসে বললেন, ও কিছু না, ভুল শুনেছিস, হয়তো কোনো প্রাণী হবে। পিসিমণির হাসিতে কেমন একটা অস্বস্তি ছিল। 3 গোয়েন্দা ফেলুদা গুলে খাওয়া আমার মনে একটা সন্দেহ এলো, কিছু একটা লুকাচ্ছে কি? সারাদিন খেলাধুলা আর ঘুরে বেড়ানোর ব্যস্ততায় রাতের ঘটনাটা ভুলেই গিয়েছিলাম। মনে পড়ল হঠাৎ শাওন অর্থাৎ পিসির ছোট ছেলের কথায়। গোধূলির আলোয় নদীর পাড় ধরে হাঁটছিলাম আমরা। নদীতে পানি কমে এসেছে, 2-1টা নৌকা মন খারাপ করে ভাসছে সেখানে। ওপারে শাকসবজির খেতে কাজ করছে মানুষজন। হাঁটতে হাঁটতে সেসবই দেখছিলাম। হঠাৎ করে শাওন বলল, রাতে নাকি নুপুরের শব্দ শুনেছেন? তোকে কে বলল? মায়ের কাছে শুনলাম, বলতে মানা করেছে, তাও বলছি। আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই হয়। তক্ষুনি শাওনের দিকে ঘুরে দাঁড়ালাম। আসল ঘটনাটা জানতেই হবে আমার। শাওন বলে চলল, এটা আমার দাদুর বা তারও আগের সময় থেকে চলে আসছে। জিনিসটা যে ঠিক কি সেটা আমি জানি না, তবে কিছু একটার অস্তিত্ব আমরা সবসময় টের পাই। সে তার নুপুরের শব্দ দিয়ে সব সময় আমাদের জানান দেয়, প্রায় স্বপ্নে সাবধান করে যায়। তুমি ভয় পাবে দেখে মা কিছু বলেননি। আগেই বলেছি, বিজ্ঞানের ছাত্র আমি। এসব গাঁজা ঘুরে কথা আমি বিশ্বাস করি না। আবার শাওন মিথ্যে বলার ছেলেও নয়। দ্রুত বাড়ি ফিরে পিসিমণিকে পাকড়াও করলাম। শাওনের কাছ থেকে শোনা কথাগুলোর সত্যতা জানতে চাইলাম। তিনি না করে একসময় আমার জেদের কাছে হার মানলেন এবং জানালেন সবই সত্যি। ওনাদের ঘরে একটা প্রাচীন সিন্দুক আছে, শব্দটা নাকি সবসময় সেখান থেকেই শুরু হয় এবং শেষও হয় সেখানে গিয়েই। এতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আমাকে বারবার আশ্বস্ত করলেন আমি যেন এসব নিয়ে চিন্তা না করি। তাতে শুতে গিয়ে দেখলাম সাগরের সাথে আরও একজন যোগ দিয়েছে। উদ্দেশ্য আমি যেন ভয় না পাই। সে রাতে আমার কোনো শব্দ আমি শুনিনি। যে 4-5 দিন ছিলাম এর মধ্যে আর একবারও সেই শব্দটা শুনিনি। একদিন সবুজ রঙের প্রাচীন সিন্দুকটা দেখে এসেছি। দেখেই কেমন গা শিরশির করেছে। 5 দিন পর বাড়ি ফিরে সেজ পিসির মেয়ে মিতুদিকে ফোন করে এই ভৌতিক অভিজ্ঞতার কথাটা জানালাম। ফোনের ও প্রান্তে মিতুদির আঁতকে ওঠার শব্দ পেলাম। তারপর আমাকে অবাক করে দিয়ে জানালেন এই ঘটনা তার সাথেও ঘটেছিল। জোর করলাম বলার জন্য। মিতুদি বলতে শুরু করলেন, তুই জানিসই গত বছর আমিও ওখানে গিয়েছিলাম। বেশি মানুষ সবাই নিচে ফ্লোরিং করে শুয়েছিলাম। প্রথম 1-2 সব স্বাভাবিক। 3য় রাতের কথা বলছি। মশারি টাঙিয়ে ফ্লোরে শুয়ে আছি কয়েকজন। গভীর রাত, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙল নুপুরের শব্দে। মনে হলো নুপুর পায়ে গুনে গুনে কেউ পা ফেলছে। প্রতিবার পা ফেলার আগে যেন চিন্তা করে নিচ্ছে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। শব্দটা দূর থেকে ধীরে ধীরে কাছে এলো। মশারির চারিদিকে ধীর পদক্ষেপে চক্কর দিল একবার, যেন আমাদের মেপে নিচ্ছে। ভয়ে তখন চোখ বন্ধ করে ফেলেছি। চিৎকার যে দেব সেই সাহসও পাচ্ছি না। সব শক্তি একত্র করে যখন চিৎকার দেব ঠিক করেছি, তখন শব্দটা হাওয়ায় মিলিয়ে গেল। ভালো করে কান পেতে দেখলাম আসলেই কোনো শব্দ শোনা যাচ্ছে না। পরদিন মিষ্টিমণিকে অর্থাৎ পিসিমণিকে জিজ্ঞেস করায় তিনি কিছুই বলতে চাননি, উল্টো হেসে উড়িয়ে দিয়েছেন। পরে পাশের বাড়ির এক মেয়ের কাছে আসল ঘটনা জানলাম। এদের বাড়িতে সত্যি কিছু একটা আছে। একটানা কথা বলে এবং তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে মিতুদি ফোন রাখলেন। আমার মনে তখন অসংখ্য প্রশ্ন। আমি তাহলে ভুল শুনিনি, কিছু একটা সত্যি আছে ওখানে। কিন্তু 21 শতাব্দীতে বাস করে এসব বিশ্বাসী বা করি কিভাবে? আবার এই দুটো ঘটনার ব্যাখ্যাই বা কি দেব? তবে কি আমাদের জানার বাইরেও কিছু আছে? হয়তো তাই, হয়তো না। তারপর পেরিয়ে গেছে 10টা বছর, কিন্তু এতগুলো বছর পরেও আজও কোথাও নুপুরের শব্দ শুনলে সেই রাতের কথা মনে পড়ে যায়। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার জানা আরো অনেক ছোট ঘটনা আছে, ধীরে ধীরে লিখে পাঠাবো।
জিতু আচার্য, নারায়ণদী, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসম্ভব সুন্দর একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী